Hi friends, good morning. Welcome back to my channel Blooms and Creeper. ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমাদের চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপারের তরফ থেকে আপনাদের যে ভিডিও প্রতিবেদনটি তুলে ধরবো সেটা হলো আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকের বাড়িতেই এই গরমের সবজি পটল। তো এই পটল গাছের A to Z শুরু থেকে শেষ পর্যন্ত বাজারজাত করা পর্যন্ত কি কি পদ্ধতিগতভাবে আমাদের করতে হয় সেগুলোই আমরা জিজ্ঞেস করব। যার সঙ্গে ওনাকে আগে একটু দেখিয়ে নিই। ওনার নাম আমি অফ ক্যামেরায় কথা বলে নিয়েছি। ওনার নাম আনসার মল্লিক। তো ওনার সঙ্গে কথা বলবো, উনি আমাদেরকে বলবেন কিভাবে এগুলো প্রথম থেকে একটা ছোট চারা গাছ থেকে শুরু করে মাটি তৈরি করা থেকে শুরু করে কিভাবে কি করতে হয়। তো চলুন বন্ধু, শুরু করতে পারি আমরা। তো আমরা আজকে আলের মধ্যে দিয়ে হাঁটছি এবং দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ছোট ছোট গাছে কিরকম ফুল এসছে। তো ওনার সঙ্গে একটু বলি, আচ্ছা প্রথম এই মাটি তৈরি করার জন্য লাঙল দিতে হয় কি আপনাদের? দেখুন, জমি তৈরিটা হচ্ছে আপনার মেন। আচ্ছা, আপনি জমিটা ঠিকমতো তৈরি না করতে পারেন তাহলে কিন্তু আপনার চাষ ফলন সেরকম পাওয়া যাবে সেরকম হবে। তা সেই জন্য ট্রাক্টর দেন? ট্রাক্টর নাঙল আমরা দুটোই দিই। আচ্ছা, ট্রাক্টর লাঙল ট্রাক্টর আছে। হ্যাঁ। তো দেখা যাচ্ছে একটা জমি চাষ করতে গেলে প্রথমত আপনাকে যেটা করতে হচ্ছে, এই একটা ফসল ভেঙে সেই ফসলটা না দিয়ে অন্য একটা ফসল লাগানো আপনার দরকার। আচ্ছা, দেখা যাচ্ছে এই জমিটা পটল আছে, আচ্ছা, কিন্তু এটা যদি ভেঙে আমি আমার পরের সিজনে পটলটা দিই তাহলে কিন্তু ফলনটা ভালো আসবে না। আচ্ছা, এই জন্য আপনাকে প্রথমত অন্য কোনো একটা ফসল, বিশেষ করে মানে চেঞ্জটা রাখতে হবে, না হলে একই সার হয়তো এই গাছের যে সারটা লাগে পরের বছর এই গাছই করলে সে সার আর পাবে না অন্য গাছে এইসব। আচ্ছা, এবার যেটা বলার, প্রথম মাটি তো তৈরি করলেন, সেই সময় মাটিতে চাষে আপনারা লাঙল দিলেন, ট্রাক্টর দিলেন, তারপরে সার কিছু অ্যাপ্লাই করেন? হ্যাঁ, অবশ্যই সার অ্যাপ্লাই করতে হয়। সেটা কি? আমরা প্রথমত কিছু জৈব গোবর সার এগুলো দিই। আচ্ছা, সেই সঙ্গে রাসায়নিক সারটা আমরা প্রয়োগ করি। রাসায়নিক সারের নাম বলতে পারবেন? রাসায়নিক সার আমরা এখানে এমপিকে দিই। আচ্ছা, এনপিকেটা যেটা আমাদের কার্যকারিতা অনেকটা বেশি। সুষম খাদ্য মনে হয়, সুষম খাদ্য। ওটা মাটির সঙ্গে মিশিয়ে দেন? হ্যাঁ, ওটা আমরা ছড়িয়ে দিই পুরোটা জমিতে। তারপর এই যে গাছগুলো, এগুলো প্রথম দানা থেকে তৈরি করেন বাড়িতেই গাছগুলো, নাকি না চারা কিনতে পাওয়া যায়? এখানে একটা বিষয় হচ্ছে, পটল সবজিটা এমন একটা জিনিস, এটার বীজ থেকে আপনার চারা হবে না। আচ্ছা, এটা আপনার পটল গাছটাকেই আপনাকে বসাতে হবে। যেমন কুমড়োর আপনি বীজ বসিয়ে দিচ্ছেন, আচ্ছা, কিন্তু পটল গাছে বীজ বসালে কিন্তু আপনার হবে না, চারা আনতে হবে। চারাও না, আপনার এই যে আপনার লতি আছে দেখেন, এই যে গাছগুলো আছে, এই গাছ ছাড়িয়ে নিয়ে আপনাকে মাটির মধ্যে দিতে হবে। এই গাছ তো এই সিজনে সব শেষ হয়ে যাবে আপনার, তাহলে পরের বার এই থাকবে, আমরা ট্রিটমেন্ট করবো, প্রিজার্ভ করে রাখেন। হ্যাঁ, থাকবে। আপনি বললেন এই সিজনে, এর পরে আমি পরের সিজনে এটা দেবো না, মাঝে অন্য ধান হলো ধরুন, ততদিন কি করে এটাকে প্রিজার্ভ করবেন? ততদিন বলতে দেখা যাচ্ছে আমার এই জমিটা আছে, এই জমিতে আর কিছু করলেন না, ওইখানে রেখে দিলেন, থাকছে, এটা আমি 2 বছর রাখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বুঝেছি। তাহলে এর পরের বছর আপনি এখানে পটল না করে এই ডাঁটাগুলো দিয়ে গাছগুলোর নিয়ে অন্য ক্ষেতে অন্য একটা জমিতে চাষ। এই ডাঁটাগুলো এখান থেকে ধরুন, এই যে বড় বয়স্ক ডাঁটা এখান থেকে কেটে নিয়ে বসালে হবে না, মাটি থেকে শুদ্ধ তুলতে? কেটে নেবো, এটাই কেটে নেবো, কেটে নেবো। হ্যাঁ, কেটে নিয়ে আর মাটিতে পুঁতে দিলে এগুলো সব ছাড়িয়ে দেবো। আচ্ছা, তারপর শিকড় বেরোবে থেকে? হ্যাঁ, এটা দিয়ে শিকড় বেরোবে এবং এক সময় এরকম ধীরে ধীরে চারা হবে। একটা আপনার এতে 10টা 12টা 15টা করে। সেই সময় কি আবার সেগুলোকে না আস্তে আস্তে নিজেরাই ছড়িয়ে যাবে? ওগুলো ধীরে ধীরে ছড়িয়ে যাবে। এবং মাঝখানে এইগুলো আমরা যে হাঁটাচলা করছি, এগুলো রেখেছেন জল যাতে মাঝখানে পড়লে ধারে চলে আসতে পারে? অবশ্যই ধারে চলে আসতে পারে। তাছাড়া যখন আমরা সেচ দেবো, তো আমাদের ওই যে এগুলোকে আমরা গাছে জল না দিয়ে এই নর্দমাগুলোর মধ্যে জল দেওয়া থাকে, ওখান থেকে গাছ টেনে নেয় নিজের প্রয়োজন। সেটাই। আচ্ছা, এবার যেটা বলা সেটা হচ্ছে গিয়ে, আপনি বললেন যে মাচাতেও হয়, এতে মাটিতেও হয়। এখানে মাচা করা মানে আবার একটা এক্সট্রা কস্ট। মাচা করতে গেলে আমাদের একটা খরচটা একটু বেশি, এক্সট্রা খরচ। তারপরে সেই মাচা আবার ছড়া বলতে ঝড় যখন হয় তখন মাচাটা একটা ক্ষতি হয়। আর সেই সময় আমাদের যে সমস্ত জালি বা কুড়িগুলো থাকে পড়ে গেলে নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মাচা এই একটা আপনার সমস্যা। এবার যেটা বলার, এখানটা এসে একটু দেখাও যে একটা ফুল হয়ে রয়েছে। এই ফুলগুলো আমরা যেটা জানি যে অন্যান্য যে কোনো গাছে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল ফোটে এবং কীট পতঙ্গ দ্বারাই জার্মিনেশন হয়। তো এখানে আমাদের একটা জিনিস জানি, আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন, কারণ এই ভিডিওটার মধ্যে পটল গাছ সম্পর্কে আমাদের এমন অনেক অজানা কথা আছে যেগুলো আমরা জানি না। আমাদের প্রত্যেকের সংসারে এই সবজিটা আমরা প্রত্যেক দিন গরমকালে আনতে হয়, কারণ ঢেঁড়স, পটল
এবং ঝিঙে, এই 3টে আইটেম ছাড়া আর তো গরমের সবজি সেরকম কিছু নেই। বাকি অন্য 2-1টা জিনিস আছে, সেগুলো আলাদা কথা, বাট এই 3টে মেন। তো সেইখানে দাঁড়িয়ে আমি বলছি যে এই পটল গাছের জার্মিনেশন ব্যাপারটা আমরা ওনার থেকে একটু কথা বলে জেনে নেব। অন্যান্য গাছের কিন্তু কোনো ব্যাপার না, কীট পতঙ্গের দ্বারাই জার্মিনেশন হয়ে যায়, হ্যাঁ, কিন্তু এর জার্মিনেশনটা মানুষকে ম্যানুয়ালি করতে হয়। এবং সেইখানে দাঁড়িয়ে আমি বলছি যে এখানে যেরকম 1-2 এরকম ফুল দেখা যাচ্ছে এবং সঙ্গে কুড়িও প্রচুর আছে, এবং আস্তে আস্তে আমরা আপনাদেরকে পটলও দেখাবো, তৈরি পটল। কিন্তু এগুলো আনার জন্য যে পরিশ্রমটা করতে হয়, যে জার্মিনেশন পদ্ধতিটা আছে, সেই পদ্ধতিটা আমি একটুখানি যদি বলবো ওনাকে একটা ম্যানুয়ালি যতটা দেখানো যায়। যেরকম ধরুন এখানে এই যে 2টো ফুল ফুটে আছে, এবার কি বুঝবেন এটার কি করা যাবে? দেখুন, বিষয়টা হচ্ছে এখানে জার্মিনেশন হচ্ছে একটা মূল বিষয়। আপনি যদি জার্মিনেশনটা সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনার ফলনটা অনেক কমে যাবে। আগের দিনে মৌমাছি ছিল, প্রজাপতি ছিল প্রচুর, যার কারণে আমাদের এই যে আমরা ম্যানুয়াল যেটা করি এটা আমাদের আর করতে হতো না। তাহলে পতঙ্গ দিয়েও হয়? হ্যাঁ, পতঙ্গ দিয়েও হবে, যেহেতু এখন বেশি ফলনের জন্য। হ্যাঁ, বেশি ফলন বর্তমানে তো আপনার পতঙ্গ বা কমে গেছে, আপনি দেখেন কোথাও আপনি পাবেন না। আচ্ছা আচ্ছা, সেহেতু আপনার আমাদের জার্মিনেশনটা ম্যানুয়ালি, ফলনটা বাড়তি পাওয়ার যে আশায় ম্যানুয়ালি অবশ্যই করে দেওয়া হয়। আচ্ছা, যদি আমাদের একটু পরিশ্রমটা অনেক বেশি হয়ে যায়, স্বাভাবিক, এত বড় 1.5-2 বিঘের ক্ষেত, এখানে প্রচুর ফুল, এই প্রচুর ফুল। সকালবেলা উনি বলছিলেন অফ ক্যামেরা 4টের সময় ঘুম থেকে ওঠেন এবং তারপর এখানে চলে আসেন খেতে এবং নিজের মনের মতো করে কাজ সেরে, এই ভাববেন না যে ওনার এটাই কাজ, উনি একটা স্কুলে পড়ানো, সেখানে চলে যেতে হয় বেলা হলে। অতএব কিরম পরিশ্রম করলে একজনকে এই আমাদের এই যে বাজারজাত করা যায় পটল, সেটাই এবার একটু উপলব্ধি করতে পারবেন আপনারা আমার এই ভিডিওটা দেখলে। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এবারে ওনাকে বলবো যে 2টো ফুল নিয়ে কিভাবে হাতে করে জার্মিনেশন হয় সেটা যদি একটুখানি দেখিয়ে দেওয়া যায়। আমি একটা পুরুষ ফুল তুলছি, এটা হচ্ছে একটা পুরুষ ফুল। আচ্ছা, কি করে বুঝলেন এটা পুরুষ ফুল, একটু যদি বলেন? হ্যাঁ, দেখুন, পুরুষ ফুল আর স্ত্রী ফুল চেনার উপায় হচ্ছে এখানে ডিম বসায় থাকে। আচ্ছা, ঠিক আছে, যেগুলো স্ত্রী ফুল সেগুলো আপনি যদি এখানে দেখেন, এদিকে এসো, এটা হচ্ছে স্ত্রী ফুল। ওর নিচে পটলটা একদম আছে, কিন্তু এগুলোতে কিছু নেই। এটা দেখেন, তাহলে এটা পুরুষ ফুল, এটা স্ত্রী ফুল। এইবার জার্মিনেশনটা ম্যানুয়াল, এটা হচ্ছে স্ত্রী ফুল। এবারে জার্মিনেশন করতে গেলে আমার পাপড়িটা, যেটা পাপড়ি আছে, পাপড়িটাকে ছাড়িয়ে নিতে হচ্ছে। আচ্ছা, আমি পাপড়িটা ছাড়িয়ে নিচ্ছি, এরকম করে আমাদের করতে হবে। দেখুন, আচ্ছা, যেটা পরাগ রেণু, হ্যাঁ, পুংকেশরের যে পরাগ রেণুটা আছে, যেটা আছে, আর এটা এখানে পরাগ রেণু পাওয়া গেছে। এবার গর্ভকেশরের সঙ্গে, এটার সঙ্গে আমরা স্ত্রী ফুলের গর্ভকেশরের সঙ্গে দুবার দিলাম পরাগ মিলন, আর একটা ফুল এরকম দুবার দিলাম। এরকম যত ফুল আছে একটা ফুল দিয়ে অন্তত, হ্যাঁ, একটা ফুল দিয়ে আমরা ফুলের উপরে নির্ভর করে, আচ্ছা, খসে গেলে আরেকটা ভেঙে নেব। পুরুষ ফুল কতটা আছে? আচ্ছা, আমার হিসাব করে দেখলাম পুরুষ ফুল 500 আছে। আচ্ছা, তো আমার ক্ষেতে 2000 ফুল আছে আনুমানিক। তাহলে এর মধ্যে অনুপাত মেনটেন করে 500 ফুলে 2000 ফুলটাকে মেনটেন করতে হবে। সেটা 4টে পরাগ মিলন করতে। হ্যাঁ, এবার বুঝেছি। পরাগ মিলনের সময় উনি বলছেন যে পার্সেন্টেজটা উনি আগেই খেতে এসে দেখে নেন পুরুষ ফুল কিরকম আছে আর স্ত্রী ফুল কিরকম আছে। যদি স্ত্রী ফুলের পার্সেন্টেজ বেশি হয় তাহলে পুরুষ ফুলটা বুঝতেই পারছেন যে একটু ব্যবহার করার সময় বুঝে করতে হবে, 5টা কি 6টা কি 10টা। আর যদি দেখেন উল্টোটাই ঘটেছে, স্ত্রী ফুল কম পুরুষ ফুল বেশি, তাহলে তো একটাতে একটা করলেও চলে। এবার যেটা বলার, এখানে ফুল দেখতে পাচ্ছেন পটলগুলো হয়েছে এবং পটল নতুন হওয়ার পরে গায়ে খুব সুং, হাত দিলে মনে হচ্ছে যেন একটু কাটা কাটা মতো লাগছে, ঠিক আছে, এবং পাতাগুলোরও ধার। এবং আপনারা পটল গাছ এবং পটল পাতা হয়তো বাজারে আসে যখন পটল দেখতে পান, পটল পাতাও আমি কিছুক্ষণ আগে চিনতে পারছিলাম না যে এটা পটল গাছ নাকি না ধুদুল গাছ। তো যাই হোক, আজকে আপনাদের দেখাচ্ছি যে এগুলো হলো পটল গাছ এবং পটল গাছের পাতা কেমন দেখতে হয় আমি আমার ক্যামেরাম্যানকে বলবো এগুলো একটু দেখাতে। এবং পটল, অজস্র পটল এখানে হয়ে আছে। এবং এই পটল হওয়ার পরে এই পটলগুলো যখন আপনারা সংগ্রহ করেন, সংগ্রহ করে তারপরে এগুলো কি আপনাদেরকে বাজারজাত করতে হয়? হ্যাঁ, দেখুন, আমরা পটল সপ্তাহে একদিন করে তুলে থাকি, ক্ষেত থেকে একদিন করে সপ্তাহে তুলি। তো এগুলো এক এক দিকে এক এক সিস্টেম আছে। তো সিস্টেমটা হচ্ছে কিছু কিছু জায়গা আছে যেখানে সরাসরি কাস্টমাররা খেতে চলে আসে। আচ্ছা, আবার কিছু কিছু জায়গা আছে যেমন আমরা এখান থেকে সবজিগুলো তুলে নিয়ে আমাদের পাশে বাজার আছে, মার্কেট আছে, আমরা সেখানে নিয়ে যাই। আচ্ছা, আপনাদের কি হিসেবে বিক্রি হয়? নিশ্চয়ই এটা ফল নয় যে ডজন হবে, পেয়ারা যেরকম ডজন বা কুড়িতে হিসাব হয়, 1 কুড়ি পেয়ারা, তো এটার হিসেবটা কেজি হিসেবে বিক্রি করেন। আপনাদের 1 কেজি একটা লামসাম দাম বলা যাবে কি না? অসুবিধা হতে পারে? অবশ্যই বলা যাবে। আচ্ছা, এটা আপনার সিজন অনুযায়ী দাম হয়। আচ্ছা, লেখা আছে আমাদের যখন সিজন হয়, আমাদের সিজন পটলের মূল সিজন হচ্ছে ফাল্গুন,
চৈত্র বৈশাখ এই সময়টায় পটলটার একটা ভালো সিজন, ওখানে আমরা দাম পেয়ে থাকি বেশ একটা। আচ্ছা, ওই সময় সিজন বলতে আপনি কি বলছেন? ফলনটা কম, ফলনটা বেশি, ওই সময় ফলনটা বেশি এবং সবেই মাত্র পটল বাজারে আসা শুরু করেছে। যেরকম আমরা জানি কফি প্রথম যখন বাজারে আসে সবাই চাহিদা থাকে, ছোট ছোট কফিও 40 টাকা 50 টাকা করে কিনতে হয়, কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে দাম এখানে পটলটার ওটাই সিজন ধরে থাকে। আচ্ছা, ওখানে বেশ চাষিদের একটা প্রফিট থাকে, মুনাফা থাকে ভালো। আপনি মনে করেন আপনার 1 বিঘা জমি আছে, 1 বিঘা জমি থেকে যদি আপনি 2 কুইন্টাল মাল তুলতে পারেন, 2 কুইন্টাল পটল তুলতে পারেন, 2 কুইন্টাল পটলে ওখানে আপনি ন্যূনতম 70, 80, 100, 70, 80, 100 টাকা আপনি মার্কেট পেয়ে যাবেন 2 কুইন্টাল। হ্যাঁ, যদি একটা জমিতে সাপোজ আমি এই জমিতে আমি 2 কুইন্টাল মাল তুললাম, এখানে আপনি মার্কেটে নিয়ে গেলে, যেহেতু আমাদের সিজন মুখ, ওখানে রেটটা আমরা একটু চড়া থাকে, আমরা 70, 80, 100, 150, 200, 250 পর্যন্ত আমরা বিক্রি করি। 250 টাকা কেজি, সরি, হ্যাঁ কেজি, 250 টাকা কেজি আমরা হিসেবে। এবার কুইন্টালে সেটা গুণ করে নিতে হবে, ঠিক আছে। এবারে যখন এর মানে সিজনটা আস্তে আস্তে কমে যায়, যখনই এর সিজন কমে যাচ্ছে, একটা সময়ের পরে তো পটল বাজারে থাকে না, আর যদি কিছু আসে সেটা আমাদের কোল্ড স্টোর টোল স্টোর রাখা থাকে, সেগুলো বেরিয়ে আসে, নচেত ক্ষেত থেকে একটা যাওয়ার সময় কিন্তু বন্ধ হয়ে যায়। সেটাই। তো সেক্ষেত্রে আমরা এখন বর্তমানে আমাদের মার্কেটে আমরা যেটা রেট পাচ্ছি সেটা হচ্ছে 25 থেকে 30 টাকা একটা রেট আমরা পাচ্ছি মার্কেটে, কিলো কিলো কিলো। এবারে দেখা যাচ্ছে এবারে বিভিন্ন হাত ঘুরে সেটা আমাদের বাজারে পর্যন্ত 60-70 টাকাও হয়ে যায় কিলো। আচ্ছা, এবারে যেটা বলা সেটা হচ্ছে এই গাছ করার পরে কোনো পেস্টিসাইড ইউজ করতে হয়, পোকামাকড় তাড়ানোর ওষুধ? অবশ্যই অবশ্যই। সেটা কারণ এখানে আমাদের এটা চাষ করতে গেলে প্রথমত যে সবসময় একটা গাছ আপনার দেখতে হবে যে সেই গাছে কোনো রোগ আসছে কিনা। আচ্ছা, গাছ আসে মানে আপনার ওখানে পোকা বা অন্যান্য রোগ থাকবেই, একদম সেটাকে আমায় সবসময় লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, যে আপনার গাছে কোন ধরনের পোকা এসছে বা কি অ্যাটাক করেছে, বা তার উপরে ওষুধেরও বিভাগ আছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের ওষুধ আছে, সেগুলো স্প্রে করেই মূলত দিয়ে থাকে, সেগুলো আমরা স্প্রে করি। আর হিসাব কি আমাদের এমনি ফুল গাছ টুল গাছে আমরা দেখেছি 1 লিটার জলে 1 গ্রাম। হ্যাঁ, ও আমাদের এখানে সবজির ক্ষেত্রে সেম টু সেম, ও আপনার যে ঔষধ আছে, এবার জল যত বাড়বে গ্রাম বাড়বে, সেটাই গ্রাম বাড়বে, এবং সেটা লিকুইড ফর্মে হতে পারে, পাউডার ফর্মে হতে পারে। ওষুধটা লিকুইড পাউডার দু রকমের ওষুধ আছে, আপনি যেটা আচ্ছা ইউজ করবেন। এবার যেটা বলার আপনাদেরকে দেখাতে বলবো যে এতক্ষণ আপনারা মাটিতে দেখেছেন, এবার দেখুন প্রত্যেকের পাশের ক্ষেতেও আছে, প্রত্যেকের বর্ডার লাইনটা কি সুন্দর। আমরা যেরকম ধান ক্ষেতের আল বলি, সেই আলটাকেও কাজে লাগানোর জন্য নাইলনের জাল আছে, নাইলনের দড়ি দিয়ে জাল করার মতো করেছেন, মাঝে মাঝে বাঁশের খুঁটি দেওয়া আছে, এবং তার গায়ে গাছগুলো বাইয়ে দেওয়াতে এটাও একটা বাউন্ডারির কাজ করে দিয়েছে। যে যার বাউন্ডারি দিয়ে রেখেছেন দেখতে পারেন, তাতে একটা বোঝাও যাচ্ছে যে কার ক্ষেত কতটা মধ্যে অবস্থিত। এবার যেটা বলার সেটা হলো গিয়ে এই পটল গাছে পোকামাকড়ের আক্রমণ কি অধিক নাকি না খুবই কম সম? পটল গাছে পোকামাকড় বলতে আমরা সাধারণত মেনলি 3টে রকম পোকা দেখতে পাই। আচ্ছা, একটা হচ্ছে লেদা পোকা, আচ্ছা, একটু লম্বা কোয়ালিটির হয়, হ্যাঁ, ফলের গায়ে বা ফুলের গায়ে দাগ করে দেয়। আচ্ছা, আর একটা পোকা হচ্ছে আপনার সাদা সাদা গুড়ি পোকা, সেটা আপনি দেখতে পাবেন, একটা পাতা উল্টালে আপনি একটা দুটো পোকা দেখতে পাবেন যদি আপনি ক্যামেরা এগুলো কিন্তু উড়ছে, উঠছে উড়ন্ত পোকা বলে, এগুলো সাদা পোকা বলে, সাদা মাছি বলে, সাদা মাছি। হ্যাঁ, ঠিক আছে, এগুলোও ক্ষতিকর, এগুলো খুব ক্ষতিকর। আচ্ছা, এগুলো দেখতে ছোট একটু হলেও কিন্তু খুব বিষাক্ত। আচ্ছা, এই যে পোকা, হ্যাঁ, তো যখনই বেশি হয়ে যাবে আপনার পটল গুলোর গায়ে এরা কালচে তাহলে বাজারজাত করতে গেলে দাম পাওয়া যায়, কারণ দেখতে সুন্দর না হলেও মানুষ নিতে চাইবে না, রোগাক্রান্ত পটল বলে। এই যে পোকাটা আছে, এই পোকাটা আরেকটা পোকা পাওয়া যায় যেটা হচ্ছে আমরা লাল গুড়ি বলে থাকি। আচ্ছা, ওটা উড়ে আসে না, উড়ে আসে না, লাল গুড়িটা আপনার দেখতে একদম লাল, খুব ছোট ছোট, মানে খালি চোখে দেখা যায় না এমন একটা পোকা। সেই পোকাটা আপনার যদি গাছে লেগে থাকে তো আপনার গাছগুলোকে একদম গাছের রসটাকে মানে খেয়ে নেবে, চুষে নিয়ে গাছগুলোকে লাল করে দেবে। তার মানে গাছ নষ্ট হওয়া মানে ফলন কমে যাবে। ওই একটা পোকা, আপনি খালি চোখে দেখতে পাবেন না, এত সূক্ষ্ম, আপনি হয়তো দেখলে একটা দুটো কোনো পাতা থাকতেও পারে, দেখাও যেতে পারে, হ্যাঁ, ঠিক আছে, ওরকম একটা পোকা আছে। তো আচ্ছা, এবারে যেটা বলা সেটা হচ্ছে কি, এই যে 3 রকম পোকার কথা বললেন, 3 জনের ওষুধও নিশ্চয়ই আলাদা আলাদা। হ্যাঁ, আলাদা আলাদা ঔষধই আপনার আলাদা প্রয়োগ করতে হচ্ছে। এগুলোর নাম এগুলো লেলা পোকার জন্য আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে অ্যানাকোন্ডা বলে একটা তেল আছে। আচ্ছা, অ্যানাকোন্ডা তেলটা আমরা 15 লিটারে 15 থেকে 20 গ্রাম ব্যবহার করে থাকি। আচ্ছা, ব্যবহার করলে লেদা পোকাটা
ওর সঙ্গে চলে যাচ্ছে। আর সাদা সাদা যে একটা পাউডার পোকা দেখলাম, সাদা মাছি যেটা, ওটা ওর জন্য একটা তেল আছে, অনেক রকম কোম্পানির আছে। তার মধ্যে আপনার রাইডার বলে একটা পাউডার আছে, টেক্কা আছে, হ্যাঁ ট্যাগরাইট আছে, এরকম বিভিন্ন ধরনের পাউডার আছে। ওটা যে কোনো একটা তেলের সঙ্গে দিয়ে স্প্রে করলে এই সাদা পোকাগুলো চলে যাবে। আর একটা যে পোকা যেটা বললাম, লাল মাকড় যাকে বলা হয়, লাল রেড মাইটস, হ্যাঁ ওই পোকাটা কিন্তু খুব সাংঘাতিক। ওটা দেখা যাবে না, অথচ ক্ষতি করে। হ্যাঁ, আপনি খালি চোখে ভালো করে না দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এবং ওই পোকাটা যেখানে লাগবে সকালে খেতে বুঝতে পারবেন ওখানে মাকড়সার জাল, তার উপরে মাকড়সা এমন জাল করলে যেমন একটা হয়, ওর উপর এরকম জাল মতো হয়ে থাকে। আচ্ছা, ঠিক আছে। ওই পোকা আমরা যেটা দিয়ে প্রতিরোধ করি বা যেটা দিয়ে মারি, সেটা হচ্ছে আপনার বায়ো 303 বলে একটা তেল আছে। আচ্ছা, বায়ো 303 আছে, যেটা হচ্ছে আপনার বেশ কার্যকরী একটা তেল। এখানে আরেকটা কথা জিজ্ঞাসা করা, সেটা হচ্ছে কি, আমি আমার ফুল গাছের অভিজ্ঞতা থেকে বলছি যে এই কিছু পোকামাকড় আছে যারা কিনা আমরা ওষুধ দেওয়ার সময় তারা উড়ে পাশে চলে যায়, আবার পরক্ষণে আমার ওষুধ দেওয়া হয়ে গেলে যখন ওষুধের অ্যাকশন কমে যাচ্ছে আবার চলে আসে নিজের জায়গায়। তো সেই জন্য কি কোনো ওষুধ রাত্রে দেওয়ার ফর্মুলা আছে নাকি না দিনেই দিতে হয়? রাত্রেই ক্ষেত খামারের মধ্যে আসাও মুশকিল, যদিও এ তো আর ছাদ বাগান না যে একটা দুটো ছটা 10টা গাছ দিয়ে দিলাম ছাদে, পরিষ্কার জায়গা, কিন্তু এখানে ক্ষেত খামারে রাতে আসা অসুবিধা। তবু কেন জানি না মনে হলো কি এমন কোনো ওষুধ আছে যেটা রাতে স্প্রে করলে ওরা মারা যাবেই, কারণ ওরা তো তখন আমাদের দেখতে পাচ্ছে না, উড়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, বিশেষ করে অ্যাকচুয়ালি তেলগুলো আমাদের সবসময় সন্ধ্যার পরে দেওয়াটা কিন্তু সবচেয়ে ভালো। এবং আমরা একটা কথা জানি যে পেস্টিসাইড যে কোনো পোকামাকড় রোদ পড়ে যাওয়ার পরে দেওয়াই ভালো, না হলে রোদে আর এর অ্যাকশনে পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা। কিন্তু যেহেতু আমাদের সন্ধ্যায় একটা অসুবিধা হয়, রাত্রে পটল খেতে আপনার সাপ ঘোরে। আচ্ছা, পটল খেতে সাপ ঘোরে, হ্যাঁ আমরা রাত্রে দেখেছি পটল খেতে। ক্ষেত তো প্রচুর আছে, পটল আছে, ফুটির ক্ষেত আছে, শশার ক্ষেত আছে, কিন্তু মেনলি আপনি বলছেন পটল খেতে সাপের আমদানি ঘুরে। তার কারণ হচ্ছে পটলের পাকা পটল থাকে, আচ্ছা ওইগুলোর দানা ওরা খায়। আরে বাবা, এটা একটা নতুন জিনিস আমরা জানতে পারলাম, এর জন্যই বলেছি ভিডিও স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আরেকটা জিনিস, এর মধ্যে ব্যাঙগুলো চুপচাপ, যেহেতু এর নিচে পুরো ঠান্ডা, আচ্ছা এই যে গাছগুলো আছে এর নিচে পুরো ঠান্ডা, এর মধ্যে ব্যাঙগুলো চুপচাপ শুয়ে থাকে, সেই সময় তাদের ধরতে সুবিধা, সাপগুলো ওই ব্যাঙগুলোকে ধরতে সুবিধা হয়। আর সেই জন্য আমরা দিনের বেলাও মানে ডাঁশ যে সাপ আছে ওই সাপটাকে আমরা সবসময় দেখি। আচ্ছা, প্লাস রাত্রে আমরা যে বিষাক্ত সাপগুলো আছে, অ্যাকচুয়ালি বিষাক্ত সাপগুলো তো সাধারণত রাত্রে বার হয়, কারণ ওরাও মানুষকে ভয় পায়, খানিকটা ওরাও লুকিয়ে চলে। সেগুলো আমরা রাত্রে, বিশেষ করে কালাচ, ক্যানিং চত্বরে কালাচ খুব বেশি। আমার পাশের যে ক্ষেত আছে ওই ক্ষেতে দিন 15 মতো আগে একটা কালাচ সাপ রাত্রে মেরেছে। বাবা, ক্ষেতটা যাক ঘুরতে এসছে, হঠাৎ সামনে পড়ে গেল কালাচ সাপ, মানে এক পিড়িতে অন্য পিড়িতে যাচ্ছে। আচ্ছা, সেখানে ও কালাচ সাপটা দেখতে পেলো। আমি আমার ক্ষেতে এবছর আর পাইনি, গত বছর পেয়েছি। আচ্ছা, তো এরকম সেই জন্য রাত্রে আসা বিপজ্জনক, রাত্রে বিপজ্জনক হয়, আমরা খুব আসি না রাত্রে। আচ্ছা, তো তেল জাতীয় জিনিসটা সবসময় আপনার বিকালের পরে স্প্রে করাটা সবসময়, পাতা নষ্ট হওয়ার সম্ভাবনা কম, না হলে পাতা এবং কুড়ি, এই যে কুড়িগুলো আছে আপনি দেখেন, কুড়িগুলো নষ্ট হতে পারে। এই যে কুড়ি আছে, একটা ডোকা যদি আপনি দেখেন, দেখেন একটা ডোকা, প্রত্যেকটা পাতার কোনায় কোনায় কুড়ি, পাতার কানায় কানায় কুড়ি, প্রত্যেকটাই কুড়ি আছে একদম। তো এবার আরো যদি আগে যেন আপনি পটল পাবেন, এই দেখেন, হ্যাঁ আস্তে আস্তে পেছন থেকে যেগুলো যদি করেন, দেখেন উঁচু করেন, দেখতে পাবেন, দেখেছেন পটল আছে, একটা ডোকায় এইভাবে এই প্রত্যেকটা পাতার কানাতেই আছে। হ্যাঁ, সেই জন্য এই যে কুড়িগুলোকে আপনার যখনই রোদ্রে আপনি এই তেলটা স্প্রে করবেন, এই কুড়িগুলো একদম নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে তো ফলনেরও ক্ষতি। হ্যাঁ, যেহেতু দিনে সূর্যের একটা তাপ থাকে ভালো, প্লাস তেলের একটা টেম্পার আছে, দুটো মিলিয়ে আমরা তেলটা সবসময় বিকালে, মানে রোদ পড়ে গেলে আমরা তেলটা স্প্রে করি। এবার আসি, জল কি রোজ দিতে লাগে ফুল গাছের মতো, নাকি না সপ্তাহে 3 দিনে, এরকম কিছু ব্যাপার আছে? পটল চাষের জন্য জলটা মাঝারি সাইজের প্রয়োজন। আচ্ছা, বর্ষাকালে বিশেষ করে জলটা যদি জমিতে জল জমে থাকে তাহলে পটল গাছ পচার সম্ভাবনাটা বেশি। আচ্ছা, ঠিক আছে। সেই আমার বক্তব্য হচ্ছে তোলা জল দিতে হয় কতটা? তোলা জল পরিমাণ মতো দিলে আমরা সপ্তাহে 2টো করে জল দিই। আচ্ছা, তোলা জল আপনার 2 দিন দিলে বাকি পুরো সপ্তাহ কেটে যায়। হ্যাঁ, আমাদের বর্ষাকালে হয়তো সেটাও একটু কমিয়ে দিতে হবে, কারণ বর্ষাকালে তো ধরুন আমার 2 দিন আগে বৃষ্টি হয়েছে,
এখন আর জলের প্রয়োজন নেই, যেহেতু ক্ষেত্রে এখন ভিজেই আছে, মাটি দেখলে তো কালার দেখলে ধরা যায়, এখানে আর জলের আমার প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, এবারে যদি এখনো আর দুদিন না বৃষ্টি হয় তাহলে আমাদের আবার এবার তোলা মেশিনের জল দিতে হবে, না হলে আবার সমস্যা। আপনাদের মাঠের মাঝখানে কোথাও না কোথাও শ্যালো মেশিনের ব্যবস্থা করা আছে, সেখান থেকে ঘন্টা হিসেবে জল কিনে নিতে হয়, জল কিনে যে যার ক্ষেতে ব্যবহার করে। ঠিক ঠিক, একদমই ঠিক। ঠিক আছে, তো আপনার এই যে চাষটা পটল চাষ, এটা এই শুরু থেকে আর শেষ পর্যন্ত কত মাস এই জমিটা এই পটল গাছ দখল করে রাখবে? পটল চাষ হচ্ছে এমন একটা চাষ, অন্যান্য ফসলের থেকে এটা দীর্ঘস্থায়ী হয়, দীর্ঘদিন। আচ্ছা, আপনি যদি একটু ঠিক মতো ট্রিটমেন্ট করে রাখতে পারেন, তো আমি এই গাছটা এবার ভাঙবো না। আচ্ছা, আমি 2 বছর রাখবো। আচ্ছা, অর্থাৎ একবার বসিয়েছি আমাদের ধরুন কার্তিক মাসে। আচ্ছা, তো সেখান থেকে কার্তিকের পরে অগ্রহায়ণ, পৌষ, মাঘ মাস থেকে আমি এটা ফল তুলছি। আচ্ছা, তো মাঘ তুলছি, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় মাস চলছে। অলরেডি আমি 8 মাস এখানে ফল তুলছি। ঠিক আছে, এখন এখানে বাকি যে মাসগুলো আছে সেগুলো আমি ফল তুলবো, তবে এখানে ট্রিটমেন্টটা করতে হয়, বিশেষ করে বর্ষাকালে ট্রিটমেন্টটা বেশি করতে হয়। তার কারণ হচ্ছে ফাঙ্গাস লাগে কি? হ্যাঁ, ফাঙ্গাস, ছত্রাকের একটা বিষয় আছে, আরেকটা বিষয় আছে যেটা পচনের একটা বিষয়। আচ্ছা, পচনটা এবার আমার কথা হচ্ছে যে তাতে যা বললেন আজকে সেই কার্তিক মাস থেকে শুরু করলেন মনে হয়, করে আজকে এই পর্যন্ত এসছেন, মাঝখানে প্রথম 3 মাস গাছ তৈরি হতে লেগেছে, তারপরে থেকে ফলন তুলছেন, কিন্তু এক সময় তো ফলন কমে যাবে গাছে। হ্যাঁ, অবশ্যই ফলন। তখন এই গাছ আপনি বলছেন এই ক্ষেতে আপনি ভাঙবেন না, এরকমই থাকবে। আপনি দরকারে পাশের যে অংশটুকু আছে ক্ষেতের, আপনার যে জমি আছে সেখানে অন্য সিজনের গাছ করবেন, এই গাছ এখানে থাকবে। কিন্তু কথা হচ্ছে তখন কি ফলন একেবারেই হয় না, নাকি না এক্কা দোক্কা তখনও হয়? পটলের ফলনটা আপনার কমে যায় শীতকালে। হ্যাঁ, শীতকালে এই যে কুড়িগুলো আছে, এই কুড়িগুলো শীতের জন্য বাড়তে পারে না। আচ্ছা, সেজন্য এর ফুলটা হয় না। আচ্ছা, এবং খুব পাতলা পাতলা ফুল হয়, দেখা যাচ্ছে ফলন হয় না বললে হয়, অনেক পাতলা হয়, মানে বিক্রিজাত করার মতো অবস্থায় আসে না, যে অল্প পরিমাণে হয়, তবে সে পটলের দাম পাওয়া যায় ভালো। আচ্ছা, আচ্ছা, অফ সিজন যতটুকুই হয়, যতটুকু হয় অফ সিজন দামটা কিন্তু ভালো পাওয়া যায়। আচ্ছা, যেহেতু সিজন না। এবং আমি যেই পটল গাছগুলো আমি সংরক্ষণে রাখছি, এবং যারা গাছ রাখতে পারবে না, তারা আমার কাছ থেকে গাছগুলো কিনে নিচ্ছে। একটা ভাটি আমি 600 টাকা 700 টাকার বিক্রি। আচ্ছা, এইটা একটু দেখিয়ে দেওয়া হোক, আমি ক্যামেরাম্যানকে বলবো। এইটাকে একটাকে ভাটি বলা হয়, এক এক জায়গায় হয়তো অন্য গ্রামে চাষ হচ্ছে, সেখানে অন্য নামে বলতে পারে, এনারা এটাকে ভাটি বলে। এবং এই একটা ভাটিতে যা গাছ আছে, এই গাছ যখন অফ সিজনে, যখন পটল শীতকালে হবে না, তখন অন্যান্য যারা রাখতে পারেননি গাছ, তারা তখন এখান থেকে এই একটা ভাটি ওনার থেকে কিনে নেন, নিয়ে উনি বলেছেন এরকম ডাঁটাগুলোকে, পাতাগুলো ছিঁড়ে ফেলে দিয়ে এই ডাঁটাগুলো বসিয়ে দিলে আবার এর থেকে রুট জেনারেট হয়, অর্থাৎ শিকড় বেরোয়, এবং আবারও গাছ এরকম ভরে যায়। তো একটা ভাটি তখন আপনাদের কততে কিনে নেয়? একটা ভাটি 400 থেকে 800 টাকা পর্যন্ত আমরা বিক্রি করি। 400 থেকে 800 টাকায় একটা ভাটি বিক্রি হয়ে যায়, এবং সে এটা নিয়ে গিয়ে তার ক্ষেতে আবার একটা ভাটি নিলে যদি গাছ থাকে, তো এতে আপনি কম করে হলেও 3 কাঠা জমি, একটা ভাটির গাছ দিয়ে 3 কাঠা জমি, 4 কাঠা আপনি 3 কাঠাতে যতগুলো তার ভাটি আছে সেগুলো ভরে যাবে। আচ্ছা, আচ্ছা, তো আপাতত আজকের ভিডিওটা আমরা এখানেই রাখছি, এবং আপনাদের সবাইকেই বলছি, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, সেটা হলো গিয়ে কি না, পরিবেশ রক্ষার্থে নিজের সাধ্য মতো, কেউ বলবেন আমার সাধ্য নেই, বাড়িতে জায়গা নেই, তো ছাদে লাগান। নিজের সাধ্য মতো পরিবেশ রক্ষার্থে প্রত্যেককেই আমার অনুরোধ, গাছ লাগান, প্রাণ বাঁচান। তো গাছ আমাদের প্রাণ, আমরা জানি। দিনের সঙ্গে সঙ্গে গাছ কমে যাচ্ছে, আমাদের দেখতেই পাচ্ছেন গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে। তো সেজন্য আবারও বলছি, গাছ লাগান, প্রাণ বাঁচান। আজকের মতো এখানে শেষ করলাম। ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের মতো এই অবধি, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আর আজকের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করুন। আপনারা যে শুধু এই ক্ষেতে পটল গাছ চাষ দেখে ভাববেন না যে আপনারা করতে পারবেন না। আপনারা এই গাছ এই প্রসেসে টবে বা মেজলাতেও করতে পারেন, বাড়ির ছাদে বা ব্যালকনিতে। হয়তো এরকম বাজারজাত করার মতো সবজি হবে না, পটল হবে না, কিন্তু তবুও যাই হবে সেই পটল আপনারা বাড়িতে অন্তত খেতে পারবেন। তো এই ভিডিওতে পুরো ডিটেলসেই বলা আছে আপনাদেরকে, যে কিভাবে এই গাছগুলো রক্ষণাবেক্ষণ, কখন কি দেওয়া দরকার, কিভাবে রাখা উচিত,
তো এই ভিডিওটি পুরোটা দেখুন, আর আপনাদের বাড়িতেও পটল গাছ আপনাদের শখের ছাদ বাগান এবং ব্যালকনিতে করুন, যাতে আপনাদের বাগানেও পটল হয়। আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে খুশি থাকুন, গাছ লাগান, প্রাণ বাঁচান। ধন্যবাদ।